ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী একটি নাম সুলতানা রাজিয়া। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম নারী শাসক। যুদ্ধক্ষেত্রে একজন দক্ষ সৈনিক হিসেবে তার ছিল সুখ্যাতি। সুলতানা রাজিয়া জন্মগ্রহণ করেছিলেন 1205 সালে। দীপ্ত ক্ষণজন্মা এই নারীর জীবন প্রদীপ নিভে গিয়েছিল 1240 সালে। রাজকার্য পরিচালনার জন্য নামের আগে সুলতানা না হয়ে সুলতান হওয়াই হয়তো যুক্তিযুক্ত ছিল। সুলতানা রাজিয়ার বাবা শামসুদ্দিন ইলতুৎমিশ ছিলেন দিল্লির সুলতান। 1210 সাল থেকে 1236 সাল পর্যন্ত সুলতানি আমলে ইলতুৎমিশ নিজেও একজন দক্ষ শাসকের খ্যাতি অর্জন করেছিল। বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ বিদ্রোহ দমন করা ছিল তার কাজ। মৃত্যুর আগে নিজের উত্তরাধিকারী মনোনয়নের বিষয়ে সুলতান ইলতুৎমিশ চিন্তায় পড়ে যান, কারণ ইতিমধ্যে তার বড় ছেলে নাসির উদ্দিন মাহমুদ মারা গেছেন। সুলতান নিজেও সন্তানদের মধ্যে নাসির উদ্দিনের উপর একটু বেশি ভরসা করতেন। বাকি যে দুই ছেলে আছেন তাদের কেউই সিংহাসনে বসার যোগ্য ছিল না। এমন অবস্থায় চিন্তায় পড়ে গেলেন সুলতান। এরই মধ্যে তার জ্যেষ্ঠ মেয়ে রাজিয়া বেশ বুদ্ধিমতী, চৌকস, প্রজাপ্রীতি ও যুদ্ধ কৌশল শিখে গেছেন। তখন রাজ্য পরিচালনার দায়িত্ব মেয়ে সুলতানার উপর দিয়ে নির্ভর হন। ইলতুৎমিশের মৃত্যুর পর নারী বিদ্বেষী আমির ওমরাহগণ রাজিয়ার বিরোধিতা শুরু করেন। তাদের যুক্তি হলো, ইলতুৎমিশের পুত্র থাকার কারণে কন্যা উত্তরাধিকারী হতে পারে না। উত্তরাধিকার সূত্রে জ্যেষ্ঠ পুত্র সিংহাসনে স্থলাভিষিক্ত হন। কিন্তু সুলতান ইলতুৎমিশের উইলে রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করায় তার ভাইয়েরা কোনো আপত্তি করতে পারেনি। কিন্তু নারী শাসনের বিরোধিতা আমির ওমরাওগণ প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। ফলে রাজিয়া তার অধিকার ছেড়ে দেন। তার সৎ ভাই রুকনুদ্দিনকে সুলতান হিসেবে স্বীকৃতি দেয়া হয়। রুকনুদ্দিন রাজকার্যে অবহেলা করে বিলাসিতায় দিন যাপন করতে থাকেন। রাজনৈতিক পরিস্থিতি অবনতি হলে আমির ওমরাওগণ রাজিয়াকে সুলতানা হিসেবে মেনে নিতে রাজি হন। কিন্তু প্রাসাদ ষড়যন্ত্র করে রুকনুদ্দিনের মা রাজিয়াকে হত্যা করার পরিকল্পনা করেন, কিন্তু এই ষড়যন্ত্র ব্যর্থ হয়। এই ষড়যন্ত্রের কথা জানার পর সভাসদেরা রাজিয়া সুলতানের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেন। 1236 খ্রিস্টাব্দে রাজিয়া সুলতানা সিংহাসনে বসেন। রাজিয়া একজন বিচক্ষণ ও দক্ষ শাসক ছিলেন। তার সময়ে দাস বংশের শাসনকাল খুব সুদৃঢ় হয় এবং রাজ্যের সর্বত্রই শান্তি ও নিরাপত্তা বিরাজ করে। তার সময়ে ব্যবসা বাণিজ্য উন্নতি সাধিত হয়। তিনি যাতায়াতের সুবিধার্থে রাস্তাঘাট নির্মাণ করেন। রাস্তার দুই পাশে বৃক্ষ লাগানো হয়। পানি সরবরাহের জন্য অসংখ্য কুয়ো খনন করা হয়। তিনি সাহিত্যিক, শিল্পী ও কারিগরদের পৃষ্ঠপোষকতা করেন। তার শাসনকালে সঙ্গীত ও চিত্রকলায় প্রভূত বিকাশ সাধিত হয়। রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তিনি বিদ্যাশ্রয়ী ছিলেন এবং নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের লক্ষ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। তিনি কবি ছিলেন এবং কুরআন পাঠ করতে পারতেন। রাজিয়া সুলতান অন্তঃপুরিকা ছিলেন না। তিনি প্রকাশ্য দরবারে রাজকীয় পোশাক পরিধান করে সিংহাসন আরোহণ করতেন। তিনি কোনো ঘোমটা ব্যবহার করতেন না। পুরুষের বেশে তিনি আলখাল্লা এবং পাকড়ি পরে জনসমক্ষে আসতেন। তিনি সভাসদ আমির ওমরাহদের রাজ্য শাসন প্রসঙ্গে খোলামেলা আলোচনা করতেন এবং তাদের পরামর্শ গ্রহণ করে আইন বা নির্দেশ জারি করতেন। তিনি দক্ষ অশ্বারোহী ছিলেন এবং বর্ম ও শিরস্ত্রাণ পরে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতেন। দুর্ভাগ্যবশত রাজিয়া সুলতান খোলামেলা রাজকীয় আচার আচরণ রক্ষণশীল আমিরগণের মোটেই পছন্দ করতেন না। তিনি খুব উদার ও জনদরদী শাসক ছিলেন। তিনি হিন্দুদের উপর অর্পিত বর্ধিত কর বিলোপ করেন, কিন্তু তার এই পদক্ষেপ অনেক আমির মোটেই পছন্দ করেনি। রাজিয়া সুলতান জামাল উদ্দিন ইয়াকুত নামের অতুর্কি বংশোদ্ভূত এক ব্যক্তিকে পছন্দ করতেন এবং তাকে আস্তাবলের প্রধান নিযুক্ত করেন। এই পদটি তুর্কি বংশোদ্ভূত কোনো প্রভাবশালী ব্যক্তির জন্য নির্দিষ্ট ছিল। ঐতিহাসিকগণ বলেন,
যে জামাল উদ্দিনের প্রতি রাজিয়ার এমন দুর্বলতা যে তিনি শাসনকার্য পরিচালনা কেবল তার পরামর্শই গ্রহণ করতেন। অনেকে তাকে রাজিয়া সুলতানের প্রেমিক বলে অভিহিত করেন। জামাল উদ্দিন ইয়াকুতের প্রতি মাত্রাতিরিক্ত দুর্বলতা ও তাকে অধিক সুযোগ সুবিধা দানের জন্য আলতুনিয়া নামের একজন গভর্নর রাজিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। জামাল উদ্দিনকে সঙ্গে নিয়ে রাজিয়া সুলতানা অশ্বপৃষ্ঠে চেপে যুদ্ধযাত্রা করেন, কিন্তু বিদ্রোহী দলের অধিকাংশই সৈন্য জামাল উদ্দিন ও রাজিয়াকে পরাজিত হন। জামাল উদ্দিন যুদ্ধে নিহত হন এবং রাজিয়া আলতুনির হাতে বন্দী হন। দিল্লির আমির ওমরাহগণ রাজিয়ার এই বিপর্যয়ের সংবাদ পেয়ে তার সৎ ভাইকে সুলতান হিসেবে ঘোষণা দেন। এদিকে বন্দী অবস্থায় রাজিয়া আলতুনিয়াকে বিয়ে করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন। 1240 খ্রিস্টাব্দে নিজের এই আলতুনিয়ার সৈন্যবাহিনী ও রাজকীয় বাহিনী দিল্লির অভিমুখে যাত্রা করেন, কিন্তু দিল্লির উপকণ্ঠে নতুন সুলতানের বাহিনীর সঙ্গে আলতুনিয়া ও রাজিয়া বাহিনীর সংঘর্ষ হয়। এই সংঘর্ষে রাজিয়া পরাজিত ও নিহত হন। এই জন্য রাজিয়াকে বীর রানী বলা হয়। দিল্লির উপকণ্ঠে একটি সমাধি নির্মাণ করে সুলতানা রাজিয়াকে সমাহিত করা হয়। 1236 সাল থেকে 1240 সাল পর্যন্ত মোট 4 অথবা 4.5 বছর রাজিয়া ভারতবর্ষ শাসন করেছিলেন। ভারতবর্ষের সমৃদ্ধ ইতিহাসের ভিড়ে এই সময়টুকুর কথা হয়তো তেমন আলোচনাতেই আসতো না, কিন্তু সম্রাজ্ঞী রাজিয়া সুলতানা নিজ যোগ্যতা বলেই এই সময়টুকুকেই গুরুত্বপূর্ণ করে তুলতে পেরেছিলেন। ভারতবর্ষের প্রথম নারী সুলতানা হিসেবে অবশ্যই তিনি নিজেকে ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, কারণ একজন নারী হিসেবে তিনি যে সময় সিংহাসনে বসেছিলেন সেই সময় তা কল্পনাও করা যেত না। ইসলাম ও ভারতবর্ষের ইতিহাসে যে কয়জন নারী খুব বেশি আলোচিত হন, রাজিয়া সুলতানা তাদের মধ্যে অন্যতম, যিনি শুধুমাত্র নিজ যোগ্যতা বলে ভারতবর্ষের পরাক্রমশীল সব রাজা, মহারাজা, বাদশাহ আর সম্রাটদের পাশে নিজের অবস্থান গড়ে তুলতে পেরেছিলেন। আর তাই ভারতবর্ষের শাসকদের তালিকায় আজ তার নামটা নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। শাসক হিসেবে কেমন ছিল রাজিয়া? এই প্রশ্নের উত্তর দ্বিধাহীনভাবে বলা যায়, তিনি একাধারে একজন দক্ষ প্রশাসক আর সেনাপতি হিসেবে নিজের গুরুত্ব তুলে ধরতে পেরেছিলেন। তিনি ছিলেন মেধাবী, বুদ্ধিমতী, রূপবতী এবং পরিশ্রমী। পিতা ইলতুৎমিশ যখন যুদ্ধের জন্য রাজধানী ত্যাগ করতেন, তখন মূলত রাজ্য পরিচালনা করতেন তার কন্যা এই রাজিয়াই। সত্যিকারের অর্থে রাজ পরিবারে সেই সময় রাজিয়ার চেয়ে যোগ্য আর দক্ষ কেউ ছিলেন না। তিনি যুদ্ধক্ষেত্রেও নিজের সাহসিকতা প্রদর্শন করতে পেরেছিলেন। যুদ্ধক্ষেত্রে হাতির পিঠে চড়ে একেবারে সামনে থেকে তিনি যুদ্ধের নেতৃত্ব দিতেন। তার মৃত্যু নিয়ে বেশ কয়েকটা কথা রয়েছে। একটি পক্ষ দাবি করেন 1240 পলায়নকালে তার একজন ভৃত্য, যে কিনা এই চক্রের অন্তর্ভুক্ত ছিল, তাকে খাদ্যে বিষ দিয়ে হত্যা করে। এই ভৃত্যই তাকে আশ্রয় দিয়েছিলেন। আরেকটি পক্ষ দাবি করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় রাজিয়া এক কৃষকের বাড়িতে আশ্রয় নেন। খাওয়া দাওয়ার পর তিনি ঘুমালে কৃষক তার শরীরে রাজকীয় পোশাক দেখতে পায়। পোশাকে প্রচুর রত্ন লাগানো ছিল। কৃষক সহজেই বুঝে যায় তার সামনে ঘুমিয়ে থাকা নারী সাধারণ কেউ নন। কৃষকটি ধন সম্পদের লোভে পড়ে ঘুমন্ত রাজিয়াকে হত্যা করে এবং রত্ন নিয়ে পালিয়ে যায়।